Hey guys, welcome back to NoteStudy. This is অরিন্দম দত্ত and আমরা কিন্তু আজকে আলোচনা করব যেটা আমরা বলেছিলাম আগের দিনকেই যে আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছিলাম যে ড্রাফটিং কমিটি তার থার্ড ড্রাফট অর্থাৎ ফাইনাল ড্রাফট জমা দিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এবং তারপর কিন্তু তার উপরে রিডিং হয়। ওকে, তো যখনই ড্রাফটিং কমিটি তার ফাইনাল ড্রাফট জমা দিল তারপরেই কিন্তু ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং এবং থার্ড রিডিং হলো সেই ড্রাফটটাকে নিয়ে। ওকে, তো ভিডিওটিকে বলার আগে বা আরো আগে নিয়ে যাওয়ার আগে আমি জাস্ট পুরো বন্ধুরা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অলসো। ঠিক আছে, আমাদের কিন্তু ভিডিও আবারও বলছি মোটর ভেহিকল ইন্সপেক্টর, WBP মেন্স, আফগারি মেন্স এবং ICDS মেন্সকে টার্গেট করেই কিন্তু তৈরি হচ্ছে। উইদিন 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু আমরা আমাদের কোর্স কমপ্লিট করে দেবো এবং তারপর কিন্তু একটা রিভিশন ক্লাস রাখবো যেটা কিন্তু পুরোপুরি কোর্সকে ডিসকাস করা হবে। ওকে, আর সম্পূর্ণ ভিডিওর PDF কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশন বক্সকে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু ইউ ক্যান অলসো অ্যাক্সেস টু আওয়ার ওয়েবসাইট। সেখানে গিয়ে কিন্তু PDFটা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে, এর জন্য কোনো পয়সা লাগবে না। ওকে, এবং ওয়েবসাইটে কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু হচ্ছে যে মক টেস্ট এবং কুইজ সেখানে থাকবে। তো তোমরা কিন্তু সেখানে গিয়ে কুইজে অংশগ্রহণ করতে পারো। তো এর মাধ্যমে কিন্তু তোমাদের যে নলেজটা কিন্তু আরও ভালো হবে, বেটার হবে। ঠিক আছে বন্ধুরা, তো এবার দেখা যাক তাহলে। দেখো, ড্রাফটিং কমিটি তার ফাইনাল ড্রাফট জমা দেওয়ার পরে কিন্তু হলো রিডিং, ফার্স্ট রিডিং। ওকে, তো ফার্স্ট রিডিং কিন্তু হয়েছিল 4 থেকে 9 নভেম্বর 1948 অবধি। ওকে, এই ডেটগুলো কিন্তু না খুবই ইম্পর্টেন্ট। ওকে, যেহেতু এক্সাম আমাদের মাল্টিপল চয়েসের উপর আসে, তো সেই কারণেই কিন্তু বলছি যে ডেট এবং সাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো 4 থেকে 9 নভেম্বর কিন্তু আমাদের ফার্স্ট রিডিং হয়। কনস্টিটিউশনের ফার্স্ট রিডিং কিন্তু হয় আমাদের 4 থেকে 9 নভেম্বর। সেকেন্ড রিডিং কিন্তু হয় 15 নভেম্বর 1948 স্টার্ট হয় এবং সেটা কিন্তু শেষ হয় 17 অক্টোবর 1949। ওকে, তো এটা কিন্তু সময়টা অনেকটা বেশি নেয় এবং ডিউরিং দিস সেকেন্ড রিডিং এই সময় কিন্তু 7653 খানা অ্যামেন্ডমেন্ট, ওকে, অর্থাৎ সংশোধন রিডিং কেন করা হয়েছিল, খসড়া সংবিধানকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কেন উত্থাপন করা হয়েছিল? কারণ কি, একটাই কারণ যে যদি কোনো ভুলভাল থেকে থাকে তো সংশোধনের মাধ্যমে সেটাকে কিন্তু ঠিক করে নেওয়া। তো সেখানে কিন্তু সেকেন্ড রিডিং এর সময়তে কিন্তু 7653 খানা অ্যামেন্ডমেন্ট প্রস্তাব হয় এবং অ্যাকচুয়ালি কিন্তু 2473টা কিন্তু ডিসকাস হয়েছিল, সব কিন্তু ডিসকাস হয়নি। অর্থাৎ এতগুলো অ্যামেন্ডমেন্টের প্রস্তাব উঠলেও 2473টাই কিন্তু একমাত্র ডিসকাস হয়েছিল, সব ডিসকাস হয়নি। ঠিক আছে, এরপর আমরা আসছি আমাদের থার্ড রিডিং এ। দেখো, থার্ড রিডিং কিন্তু হয় 14 নভেম্বর 1949 থেকে 26 নভেম্বর 1949 অবধি। ওকে, তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 14 নভেম্বর 1949 থেকে 26 নভেম্বর 1949 অবধি। এবং যেরকমটা আমরা জানি যে আমাদের সংবিধান কিন্তু 26 নভেম্বর 1949 কিন্তু অ্যাডপ্টেড হয়ে যায় বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, এবং তো আমাদের সংবিধান কিন্তু গৃহীত হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, দেখো বর্তমানে আমাদের সংবিধানে কিন্তু মোর দ্যান 450টারও কিন্তু বেশি আর্টিকেলস রয়েছে। ওকে, এবং পার্ট কিন্তু প্রথম অবস্থায় কিন্তু সংবিধান তৈরি হয়েছিল 395টা আর্টিকেল নিয়ে, 8টা শিডিউল নিয়ে এবং 22টা পার্ট নিয়ে। এটা কিন্তু প্রারম্ভিক অবস্থার সংবিধানের গঠন ছিল কিন্তু এই তিনটার উপর বেস করেই, 395টা আর্টিকেল, 8টা শিডিউল এবং 22টা পার্ট। বর্তমানে সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে, অনেক বেড়ে দাঁড়িয়েছে। তো শিডিউল 12টা হয়ে গেছে, পার্ট 24টা হয়ে গেছে এবং আর্টিকেল কিন্তু 450টারও বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো যেরকমটা আমরা দেখলাম যে 26 নভেম্বর কিন্তু আমাদের সংবিধান গৃহীত হয়ে যায় এবং সংবিধান অর্থাৎ কনস্টিটিউশন কিন্তু
এনফোর্স হয়, কেম ইন্টু ফোর্স হয় কিন্তু 26 জানুয়ারি 1950 থেকে 1950 সালের 26শে জানুয়ারি দিয়ে কিন্তু আমাদের সংবিধান কার্যকারী হয়। তাহলে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা কি? সেটা হচ্ছে, যদি সংবিধান 26শে নভেম্বর গৃহীত হয়ে থাকে এবং সেই সংবিধান চালু হলো 26শে জানুয়ারি 1950-তে, তাহলে এই যে সময়টুকু 26শে নভেম্বর এবং 26শে জানুয়ারির মাঝখানের যে সময়টুকু দেশ তাহলে কোন আইনের উপর ভিত্তি করে চলছিল? এটা তো অবশ্যই এটা কোয়েশ্চেন তো আসতেই পারে যে ওইটুকু সময়ে দেশ কোন আইনের উপরে ভিত্তি করে চলছিল। ওকে, তো বন্ধুরা দেখো, যখন আমাদের সংবিধান গৃহীত হয়ে যায় তখন সেই অবস্থায় কিন্তু আমাদের সংবিধানের সমস্ত আর্টিকেল কার্যকারী হয়নি। ওকে, তো সেই সময় অর্থাৎ দেখো মনে রাখতে হবে, যেহেতু সংবিধান গৃহীত হয়ে গেছে অর্থাৎ সংবিধানে তো আইন কানুন বলে দেওয়া হয়ে গেছে, তো দেশ কিন্তু কিছু ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যাসপেক্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য আর্টিকেলগুলোকে কিন্তু সে কিন্তু এনফোর্স করে দিয়েছিল অলরেডি। ঠিক আছে, তো আর্টিকেল 5, 6, 7, 8, 9 এই যে আর্টিকেলগুলো অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ, ওকে, আর্টিকেল 60, আর্টিকেল 324 অর্থাৎ নির্বাচন কমিশন সংক্রান্ত আর্টিকেল, আর্টিকেল 366, 67, 79, 380, 88, 91, 92 and 93, তো এই সমস্ত আর্টিকেল কিন্তু 26 জানুয়ারি 1950 তার আগেই কিন্তু লাগু হয়ে গিয়েছিল। ওকে, এবং এগুলো বাদে সংবিধানের যে মেজর পোর্শনটা রয়েছে, অর্থাৎ সংবিধান তো মাত্র একটা আইন কিন্তু হয় না, অনেক সেখানে আর্টিকেল রয়েছে, তো ওই মেজর পোর্শনটা কিন্তু 26 জানুয়ারি থেকে কিন্তু আরম্ভ হয়। ঠিক আছে, তো এইটুকু সময়ের জন্য কিন্তু এই কটা আর্টিকেল কিন্তু কার্যকারী হয়ে গিয়েছিল 26 নভেম্বরের পর থেকে কিন্তু। ঠিক আছে, তো বন্ধুরা এইবার আমরা আসবো ক্রিটিসিজমে, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই যে সংবিধান তৈরি করলো এখানে কি কি সমালোচনা করা যেতে পারে। যেহেতু আমরা বাঙালি এবং অনেকেই বুদ্ধিজীবী আছে তাদের মধ্যে, তো সমালোচনা না করলে কিন্তু বাঙালির পেটের ভাত হজম হয় না। ঠিক আছে, বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, কেউ কিন্তু আমাকে খারাপ কিছু বলো না। ঠিক আছে, তো আমরা আসছি এবার ক্রিটিসিজমে। ওকে, অর্থাৎ সমালোচনায় বলতে পারি আমরা। দেখো, 1 নম্বর যেটা আমি পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে কি, যে এই যে গণপরিষদ এটা একটা রিপ্রেজেন্টেটিভ বডি ছিল না। কারণটা কি, এটা কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু গঠিত হয়নি, এবং এটা যে পাশ করেছে, এই যে সংবিধানটা যে পাশ করানো হয়েছে এটাও কিন্তু সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে কিন্তু করা হয়নি। আর এতে কি বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ বডি ছিল না, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমরা আসছি যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু একটা সভারেন বডি অর্থাৎ সার্বভৌম। ঠিক আছে, একটা সার্বভৌমত্বের যে ব্যাপার থাকে সেটা কিন্তু এর মধ্যে ছিল না। অনেক ক্রিটিক্সরা কিন্তু বলেছেন এরকমটা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন তার সেশনকে হেল্ড করতো, তো সেই সেশনকে হেল্ড করার আগে কিন্তু তাদেরকে পারমিশন নিতে হতো কাদের কাছ থেকে? ব্রিটিশদের কাছ থেকে। তো ব্রিটিশদের পারমিশন নিয়েই কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার সেশনকে হেল্ড করতো। ঠিক আছে, যেহেতু আমরা জানি যে সার্বভৌমত্ব মানে কিন্তু হচ্ছে দেশের অভ্যন্তরে ভারত সরকার যে সমস্ত কর্মসূচি গ্রহণ করবে তার জন্য কিন্তু সে বাইরের কোনো গভর্নমেন্টের হস্তক্ষেপ ছাড়াই কিন্তু সে কাজটা করবে, এটাই তো বোঝায় সার্বভৌমত্বের মানে প্রাইমারিলি। কিন্তু সেই সময় কিন্তু সেশনকে হেল্ড করার জন্য ব্রিটিশদের পারমিশন নিতে হতো। তাই বুঝতেই পারছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু সম্পূর্ণ সার্বভৌম হিসাবে কিন্তু কাজ করতে পারেনি। ওকে, দেখো এরপরে আমরা আসছি 3 নম্বর পয়েন্টে, যেখানে আমরা কি দেখছি যে কংগ্রেস ডমিনেশন। ওকে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কিন্তু একটা কংগ্রেসের কিন্তু একটা যে আধিপত্য, এটা কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করা গিয়েছে। অর্থাৎ সেই সময় কিন্তু অন্যান্য যে সমস্ত পার্টি ছিল তাদের যে ভূমিকা কিন্তু দেখতে পাওয়া যায় না, কংগ্রেস কিন্তু একাই ডিসিশন নিত। ঠিক আছে, এবং কংগ্রেসের ডিসিশনে কিন্তু এখানে চূড়ান্ত বলে গণ্য হতো ইন বেশিরভাগ কেসে কিন্তু। ঠিক আছে, তো 3 নম্বর পয়েন্ট কিন্তু আমাদের গেল যে কংগ্রেস ডমিনেশন। দেখো
4 নম্বর পয়েন্টে আমরা আসতে পারি যে সমাজের সব সম্প্রদায়কে কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। অনেকেই আছো যারা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, অথবা ইন্ডিয়ান পলিটি প্রথমবার পড়ছো, তো সেখানে ইন্ডিয়ান পলিটি পড়তে গিয়ে যেটা অসুবিধা হয়, টার্মস, আমাদের যে সমস্ত টার্মসগুলো পড়তে হয় রিলেটেড টু ইন্ডিয়ান পলিটি, বুঝতে অনেকেরই অসুবিধা হয়। কারণটা কি? দেখো, কারণটা কিন্তু একটাই, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোক বা ড্রাফট কমিটি হোক, অর্থাৎ যারা সংবিধানকে তৈরি করেছে, ঠিক আছে, তো তাদের মধ্যে কিন্তু যারা যারা আর্টিকেলকে তৈরির জন্য তাদের প্রস্তাব দিয়েছে, তারা কিন্তু বেশিরভাগই ছিল লয়ার্স এবং নেতা, অর্থাৎ পলিটিক্যাল লিডার্স। ওকে, তো তাদের যে রিপ্রেজেন্টেশনটা এটাই কিন্তু বেশি ছিল, এবং যেহেতু লয়ার্সরা তাদের আইন যে সমস্ত টার্মস রয়েছে সেগুলোকেই বেশিভাবে ইউজ করবে, তো সে কারণে কিন্তু অনেকেই হয়তো ভাবে যে আমাদের ইন্ডিয়ান পলিটির কনসেপ্ট এবং টার্মস কেন কঠিন লাগে। তো এই কারণের জন্যই কিন্তু যারা কনসেপ্ট বিল্ড আপ করেছিল না, তারা কিন্তু বেশিরভাগই লয়ার্স ছিল এবং পলিটিক্যাল লিডার্স ছিল। তো যেহেতু অন্যান্য সম্প্রদায়কে সমানভাবে সুযোগ দেওয়া হয়নি কনস্টিটিউশন তৈরি করার সময়তে, তো এ কারণেই কিন্তু বলা যেতে পারে যে আমাদের যে কনস্টিটিউশনটা শুনতে এবং দেখতে কিন্তু এতটা কঠিন মনে হয়। ওকে, তো বন্ধুরা, এই 4টে ক্রিটিসিজমই এখন থাক। ওকে, আর বেশি এখন আলোচনা করব না। তো এই হচ্ছে আমাদের মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ওকে, এবং হ্যাঁ, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমি এখানটা লিখে দিয়েছিলাম যে 284 আমরা জেনেছিলাম আগেও, যখন মুসলিম লীগ তাদের কে তুলে নেয়, তাদের যে রিপ্রেজেন্টেশন ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে, যখন সেখান থেকে তারা উইথড্র করে নেয়, তখন কিন্তু মেম্বারশিপ সংখ্যা 389 থেকে 299 হয়ে দাঁড়ায়, যেটা আমরা জেনেছি আগেই। যখন সংবিধানের 3rd রিডিং হয়ে যায় এবং 26শে নভেম্বর 1949-এ সংবিধান অ্যাডপ্টেড হয়, তো সেই সময় কিন্তু যে সমস্ত মেম্বাররা ভোট দান করেছিল, তো সেখানে কিন্তু 299 জন মেম্বার কিন্তু উপস্থিত ছিল না, সেখানে কিন্তু 284 জন মেম্বার কিন্তু উপস্থিত ছিল, তারাই কিন্তু ভোট দানে অংশগ্রহণ করেছিল। তো এই কারণেও কিন্তু এই যে ব্যাপারটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো এখানে প্রত্যেকটা পয়েন্ট আমি উল্লেখ করলাম, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু আমরা আগেও বলেছি যে এমসিকিউর মাধ্যমে কিন্তু আমরা পড়াই না শুধুমাত্র। ডেসক্রিপটিভ ফরম্যাটটা কেন ইম্পর্টেন্ট? এই কারণের জন্যই, কনসেপ্ট বিল্ড আপ করার জন্যই। আমরা শুধুমাত্র একটা এক্সামকে পড়াচ্ছি না এম করে, অনেকেই কিন্তু আছো যারা কিন্তু প্রথম এক্সাম দিলে ক্র্যাক করতে নাই পারো। ওকে, তো সেখানে যদি আমরা শুধুমাত্র এমসিকিউর উপর ভর করে চলি, তাহলে কি হবে? এক্সামটা যখনই ক্র্যাক হবে না, তারপর কিন্তু আমরা ভুলতে আরম্ভ করব। ঠিক আছে, যদি কনসেপ্ট আমাদের মনে থাকে না, যেখান দিয়ে আসুন না কেন কোয়েশ্চেন, তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। এরকম অনেক কেস দেখা যাচ্ছে, ধরো 4টে অপশান দেওয়া রয়েছে, ঠিক আছে, তার মধ্যে তুমি একটা অপশানকে বুঝতে পারছো না এটা কি হতে পারে, কিন্তু 3টে অপশান তুমি জানো, কারণ তুমি আগে ওর সম্পর্কে পড়েছো। তো তুমি কিন্তু ওই 3টে অপশানের বেসিসে 4 নম্বর অপশানটাকে জাজ করতে পারবে, কারণ তোমার কনসেপ্ট বিল্ড আপ রয়েছে। কিন্তু যদি তুমি শুধুমাত্র এমসিকিউর উপর ভর করে যাও, তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে যে কোনটা অ্যান্সার হবে বা কোনটা অ্যান্সার হতে পারে। যেহেতু এখন কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেক ডেভেলপড হয়ে গেছে, সেই কারণে কিন্তু বলছি ডেসক্রিপটিভ ফরম্যাটটা কিন্তু কেন ইম্পর্টেন্ট। আর যেহেতু আমরা এম করছি মেন্স এক্সামকে, তো সেখানে কিন্তু স্বাভাবিকই যে একটু কোয়েশ্চেন টাফ হবে, তো এই কারণে কিন্তু বলা। তো বন্ধুরা, আজকের জন্য কিন্তু এই ভিডিওতে এটুকুই। ওকে, শেষে আবারও জাস্ট বলবো, যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, তারা কিন্তু প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং অবশ্যই